নমস্কার। আজকের এই স্পেশাল বিশ্লেষণে আমরা ডুব দেব বাংলা সাহিত্যের এক রীতিমতো গায়ে কাটা দেওয়া অলৌকিক গল্পে। অদৃশ বর্ধনের লেখা চুল। আচ্ছা, নামটা শুনেই কেমন একটা গা ছমছমে ব্যাপার মনে হচ্ছে না? আক্ষরিক অর্থেই এটা অন্ধকারের দিকে এক ভয়ঙ্কর যাত্রা। বিজ্ঞানের অহংকার আর অতি প্রাকৃতের এক অদ্ভুত রোমাঞ্চকর সংঘাত আজ আমরা এক্সপ্লোর করব। চলুন শুরু করা যাক। আচ্ছা, একবার ভেবে দেখুন তো, বিজ্ঞানের চরম বিশ্বাসী একজন মানুষ, সে যদি হঠাৎ করে এমন এক প্রাচীন অলৌকিক জিনিসের সন্ধান পায় যা তাকে আক্ষরিক অর্থে অসীম ক্ষমতা দিতে পারে, তাহলে কি হবে? প্রথাগত ইন্ট্রোডাকশন বাদ দিয়ে আমরা সরাসরি এই নৈতিক দ্বন্দ্বটার দিকেই ফোকাস করব, কারণ এর পড়তে পড়তে যে লেভেলের সাসপেন্স লুকিয়ে আছে সেটা জাস্ট আনবিলিভেবল। আমাদের প্রথম পর্ব, একটি জরুরি চিঠি। গল্পের শুরুতেই একটা ভীষণ থমথমে আর রহস্যময় আবহ তৈরি হয়। সালটা ১৯৩২, রাত তখন প্রায় 11:30। আশিস এবং তার স্ত্রী রমিতা জাস্ট ঘুমোতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, আর ঠিক সেই গভীর রাতে সদর দরজায় হঠাৎ কলিং বেল বেজে ওঠে। বন্ধু বিবেকের পুরনো চাকর রাধু একটা ভীষণ ভারী খাম নিয়ে আসে। খামের ভেতরে লাল পেন্সিলে লেখা একটা অত্যন্ত জরুরি চিঠি। আর জানেন, এই চিঠিটা আসলে কোনো সাধারণ চিঠি ছিল না। এটা ছিল বিবেকের এক মরিয়া স্বীকারোক্তি, এক ভয়ঙ্কর পরিণতির পূর্বাভাস। এই চিঠির মাধ্যমেই আসলে বিবেকের সেই ডার্ক অতীতের দরজা খুলে যায়। এবার আমাদের দ্বিতীয় পর্ব, প্রাচীন তামার বাক্স। চিঠিটা পড়ার সাথে সাথে আমরা স্মৃতির গভীরে চলে যাই। আর এই ভয়ঙ্কর জিনিসটার শুরুটা কিন্তু হয়েছিল খুব সাধারণ আর নিরীহ একটা জায়গা থেকে। এখন সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হলো এই মাত্র ২ সংখ্যাটা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। বিবেক ফ্রি স্কুল স্ট্রিটের এক চাইনিজ কিউরিও বা অ্যান্টিকের দোকান থেকে একটা বেশ ভারী ময়লা পড়া তামার কৌটো কেনেন। দাম কত ছিল জানেন? মাত্র ২ টাকা। এই সামান্য ২ টাকার বিনিময়েই যে তিনি নিজের অজান্তে জীবনের সবচেয়ে বড় ধ্বংসযজ্ঞ কিনে এনেছিলেন, সেটা তখন কে জানত? কিন্তু কৌটোটা খোলা মোটেও সহজ ছিল না। এখানেই বিবেকের সেই টিপিক্যাল বৈজ্ঞানিক অহংকার আর নিখুঁত মেথডটা খুব স্পষ্টভাবে ফুটে ওঠে। সাধারণ নিয়মে না খোলায় তিনি সোজা বিজ্ঞানের আশ্রয় নেন। পদ্ধতিটা ছিল ঠিক এরকম। প্রথম ধাপে তিনি সেটাকে পুরো ১ সপ্তাহ গ্লিসারিনে চুবিয়ে রাখেন, দ্বিতীয় ধাপে তামার কলার লাগান, আর তৃতীয় ধাপে ভাইসে আটকে হাতুড়ির ঘা দিয়ে উল্টো প্যাচে সেটা খোলেন। মানে তিনি আক্ষরিক অর্থে প্রমাণ করতে চেয়েছিলেন যে বিজ্ঞান আর যুক্তি দিয়ে দুনিয়ার যে কোনো অজানা রহস্য ভেদ করা সম্ভব। তো বক্সের ভিতরে আসলে কি ছিল? ধুলোর আস্তরণের নিচে লুকিয়েছিল মানুষের চুলের ৯ ইঞ্চি লম্বা একটা ভীষণ মোটা বিনুনি। কালো, বাদামি, সোনালি আর সাদা নানা রঙের স্বাভাবিক চুল দিয়ে একদম নিখুঁতভাবে বোনা। বিবেক তার বৈজ্ঞানিক পদ্ধতিতে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সোডা আর ইথার দিয়ে এটাকে ঘষে মেজে পরিষ্কার করেন। বিজ্ঞানের এই একনিষ্ঠ ছাত্র তখনও টেরই পাননি যে তিনি আসলে কী এক ভয়ঙ্কর জিনিস জাগিয়ে তুলেছেন। তৃতীয় পর্ব, অন্ধকার পরীক্ষা নিরীক্ষা। এই ফেজটাতে আমরা দেখব কিভাবে একটা জেনুইন সায়েন্টিফিক কৌতূহল আস্তে আস্তে একটা চরম অলৌকিক বিভীষিকায় রূপ নেয়। আর ঠিক এই ঘটনাগুলোই চমৎকারভাবে তুলে ধরে যে কিভাবে পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে চলে যাচ্ছিল। প্রথম দিন বন্ধু সমরজিতের একটা ছবি ঘটনাক্রমে পিন দিয়ে ওই চুলের সাথে আটকে যায়, আর সাথে সাথে সে অজ্ঞান হয়ে পড়ে। তার কপালে ঠিক আঘাতে দাগ ফুটে ওঠে। এরপর ১ মাস পর প্রতিবেশী এক নিষ্ঠুর আয়ার ওপর বিবেক একদম ইচ্ছাকৃতভাবে এটা প্রয়োগ করেন, যার পরিণতি ছিল সোজা মৃত্যু। দ্বিতীয় মাসে এক বেহালা বাদককে পুরোপুরি মানসিকভাবে বিপর্যস্ত করে তিনি এই শক্তির চূড়ান্ত পরীক্ষা করে নেন। ব্যাপারটা ভাবলেই গা শিউরে ওঠে, তাই না? তাহলে এই চুলটা আসলে কাজ করে কিভাবে? এই মেকানিজমটা জানাটা সত্যি খুব দরকার। এই প্রাচীন বিনুনিটিকে কোনো জ্যান্ত মানুষের ছবির সাথে পিন দিয়ে আটকালে বা সামান্য ছোঁয়ালে ওই ছবির মানুষটি বাস্তবে মানে রিয়েল লাইফের সাথে সাথে ঠিক সেই একই রকম ফিজিক্যাল ট্রমা বা আঘাত পায়। এটা যেন এক প্রাচীন ব্ল্যাক ম্যাজিক, যেটাকে বিবেক নিজের ল্যাবরেটরিতে বসে একটা বৈজ্ঞানিক সত্য হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলেছিলেন। আমাদের চতুর্থ পর্ব, অসীম ক্ষমতা মানুষকে সম্পূর্ণভাবে ভ্রষ্ট করে। এই জাদুকরী শক্তির কিভাবে কমার্শিয়ালাইজেশন হলো এবং বিবেকের মেন্টাল ডিগ্রেডেশন কিভাবে ঘটল সেটাই এখন আমরা দেখব। বিবেকের এই রেস কোর্সের ফান্দিটা সত্যি অবিশ্বাস্য লেভেলের চালাকি ছিল।
তিনি এবার সরাসরি মানুষের উপর শক্তি প্রয়োগ না করে একটা একদম নতুন স্মার্ট পথ ধরলেন। প্ল্যানটা ছিল এরকম: তিনি রেসের সব ঘোড়াদের ছবি জোগাড় করতেন, তারপর একটা নির্দিষ্ট ঘোড়ার ওপর বিশাল অঙ্কের বাজি ধরতেন, আর ঠিক রেস চলাকালীন অন্য প্রতিযোগী ঘোড়াদের ছবির ওপর ওই চুলটা জাস্ট হালকা করে বুলিয়ে দিতেন। ব্যাস, সাথে সাথে দৌড়াতে থাকা ঘোড়াগুলো হঠাৎ করেই ভীষণ ক্লান্ত হয়ে পড়ত, কিন্তু তাদের কোনো স্থায়ী ক্ষতিও হতো না। আর এভাবেই বিবেক একদম আনট্রেসেবল ওয়েতে কাউকে একটু সন্দেহ করার সুযোগ না দিয়ে লাখ লাখ টাকা জিতে নিতে লাগলেন। ট্রুলি আ জিনিয়াস বাট ইভিল স্কিম। কিন্তু এই এত কিছুর ফলটা শেষমেশ কি হল? এই চুলটা পাওয়ার আগে বিবেক ঠিক কেমন ছিলেন? তিনি ছিলেন একজন ভীষণ সাধারণ, নম্র, অত্যন্ত নৈতিক এবং পুরোপুরি বিজ্ঞানমনস্ক একজন মানুষ। আর এই চুলটার ক্ষমতা পাওয়ার পর তিনি হয়ে উঠলেন অঢেল সম্পত্তির মালিক, সাংঘাতিক অহংকারী, মদ্যপ এবং ১০০ ভাগ নীতিহীন একজন ব্যক্তি। এই পুরো ট্রান্সফরমেশনটা আমাদের সেই চিরন্তন সত্যটাই আবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়: অ্যাবসোলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসোলিউটলি। অসীম ক্ষমতা মানুষকে পুরোপুরি দুর্নীতিগ্রস্ত করে তোলে, তার স্বাভাবিক হিতাহিত জ্ঞান একদম লোপ পায়। আর ঠিক এই পয়েন্টে গল্পের ইমোশন একদম চরম সীমায় পৌঁছে যায়। বিবেকের স্ত্রী সুমিতা তার স্বামীর এই বেপরোয়া মদ্যপান আর নৈতিক পতন দেখে আর স্থির থাকতে পারছিলেন না। তিনি চোখের জলে মিনতি করে বলেছিলেন, আমি তোমাকে অনুরোধ করছি, এসব ছেড়ে দাও। কিন্তু অহংকার আর ক্ষমতার নেশায় অন্ধ বিবেক স্ত্রী সেই আকুল কান্নাকে পাত্তাই দিলেন না। পঞ্চম পর্ব, চূড়ান্ত বিচার। বিবেকের এই অন্ধকারের দিকে যাত্রার এক মর্মান্তিক আর বলা যায় অবশ্যম্ভাবী পরিণতির দিকে এবার আমরা এগোব। চিঠির সেই নির্মম কনফেশন বা স্বীকারোক্তিটা ছিল ঠিক এইরকম। চরম মদ্যপ অবস্থায় রাগের বশে বিবেক তার স্ত্রী সুমিতার ছবির ওপরে সেই চুলের গোছাটা ব্যবহার করে বসেন। এই আকস্মিক ভয়ঙ্কর শক্তির আঘাতে সুমিতার দুর্বল হাট সাথে সাথে কাজ করা বন্ধ করে দেয়। তার মৃত্যু হয়। বিবেক যখন নেশা কেটে স্বাভাবিক অবস্থায় ফেরেন, তখন তিনি বুঝতে পারেন যে কি সর্বনাশ তিনি করেছেন। তিনি নিজেই নিজের স্ত্রীর হত্যাকারী। এই সাংঘাতিক অপরাধবোধ তার মাথা পুরোপুরি খারাপ করে দেয়, তাকে পাগল করে দেয়। এই গল্পের ক্লাইম্যাক্স বা সমাপ্তি দৃশ্যটা রীতিমতো গায়ে কাঁটা দেওয়ার মতো। ওই চিঠি পাওয়ার পর আশিস ও রমিতা যখন তড়িঘড়ি বিবেকের বাড়িতে পৌঁছান, তারা দেখেন ভেতর থেকে দরজা লক করা। ভাঙার পর ঘরে সেই থমথমে ভয়ঙ্কর নীরবতার মাঝে তারা দেখতে পান বিছানায় পড়ে আছে বিবেকের মৃতদেহ। তার কপালে একটা স্পষ্ট ইউ আকৃতির রক্তের দাগ, আর ঠিক পাশেই পড়ে আছে তার নিজের একটা ছবি, যেখানে পিন দিয়ে গাঁথা আছে সেই প্রাচীন চুলের বিনুনি। যে অসীম ক্ষমতাকে সে বৈজ্ঞানিক অহংকারে নিয়ন্ত্রণ করতে চেয়েছিল, শেষ পর্যন্ত সেই ক্ষমতায় তাকে বিচার করে পুরোপুরি ধ্বংস করে দিল। আমাদের ষষ্ঠ এবং শেষ পর্ব, অদৃশ বর্ধনের উত্তরাধিকার। যিনি এই অসামান্য গল্পটা সৃষ্টি করেছেন, তার সম্পর্কে দু এক কথা না বললেই নয়। ১৯৩২ সালে কলকাতায় জন্ম নেওয়া অদৃশ বর্ধন ছিলেন মূলত বিজ্ঞানের ছাত্র, কিন্তু অজানার প্রতি তার ছিল এক প্রবল তীব্র আকর্ষণ। ১৯৬১ সালে তিনি আশ্চর্য নামের একটা পত্রিকা প্রতিষ্ঠা করেন। জানেন তো, এটাই ছিল বাংলার প্রথম কল্পবিজ্ঞান পত্রিকা। বাংলা কল্পবিজ্ঞান আর অলৌকিক থ্রিলারের দুনিয়ায় তিনি আক্ষরিক অর্থে একজন সত্যিকারের পথিকৃৎ। বিজ্ঞানের সলিড যুক্তি আর অতিপ্রাকৃতের ভয়, এই দুটোকে তিনি যেভাবে এক সুতোয় বেঁধেছেন, সেটা সত্যি বিরল। আর চুল গল্পটা তার অন্যতম শ্রেষ্ঠ একটা উদাহরণ। তো আমাদের এই বিশ্লেষণের একদম শেষে একটা ভীষণ গভীর প্রশ্ন কিন্তু সামনে এসে দাঁড়ায়। যদি অসীম ক্ষমতা সত্যি মানুষকে এভাবে সম্পূর্ণ ধ্বংস করে দেয়, তবে এই ভয়ঙ্কর বস্তুটি মানুষের আত্মার দুর্বলতা সম্পর্কে আমাদের আসলে কি শেখায়? বিজ্ঞান, যুক্তি আর আমাদের নৈতিকতার বাঁধন ঠিক কতটা ঠুনকো হতে পারে, বিবেক তার সবচেয়ে বড় প্রমাণ। এই ভাবনার জায়গাটিতেই আজকের এই রোমাঞ্চকর যাত্রার সমাপ্তি আমরা টানছি। গল্পটা আপনাদের কেমন লাগলো সেটা নিয়ে অবশ্যই ভাববেন।